কথা বলো না দাদু। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে এলাম বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথি ফোরামের নিয়মিত ফেসবুক লাইভে। আপনারা ইতিপূর্বে জানতে পেরেছেন, আজকে আমরা থাইরয়েড ক্যান্সারের হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ে আলোচনা করব। আমাদের বরাবরের মতোই প্রতি সোমবারের ফেসবুক লাইভে আমাদের সম্মানিত বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথি ফোরামের সম্মানিত প্রধান উপদেষ্টা এবং সহকারী অধ্যাপক সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ মিরপুর, তিনি আমাদের সাথে সংযুক্ত আছেন। এবং আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনার সাথে স্যার একটি ক্রনিক এবং কমপ্লিকেটেড একটি থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সারের কেস অ্যানালাইসিস করবেন, যে আলোচনার মধ্যে ফুটে উঠবে একটি জটিল কেস। স্যার কিভাবে কেস টেকিং করলেন এবং কিভাবে ওষুধ নির্বাচন করলেন, সেই বিষয়গুলো আজকের এই ফেসবুক লাইভের মধ্যে ইনশাআল্লাহ ফুটে উঠবে। স্যার কাছে আমি চলে যাচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আজকে যেহেতু একটা জটিল কেস এবং আজকে আপনি একটি জটিল কেসের বিস্তারিত কেস অ্যানালাইসিস উপস্থাপন করবেন, সুতরাং আমি আর কথা বাড়াচ্ছি না। স্যার, আপনি প্রেজেন্টেশন শুরু করেন স্যার, প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার সম্মানিত চিকিৎসক বৃন্দ, ছাত্রছাত্রী বৃন্দ, দূরে নিকটে যারা আজকের এই প্রোগ্রাম দেখতেছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমরা আলোচনা করব থাইরয়েড গ্ল্যান্ড নিয়ে আলোচনা, এবং থাইরয়েড গ্ল্যান্ডের উপরে একটা ক্যান্সার নিয়ে আলোচনা, প্লাস একটা থাইরয়েড ক্যান্সারের জটিল একটি রোগীর কেস টেকিং নিয়ে, রোগী পর্যবেক্ষণ নিয়ে আমরা আলোচনা করব। এখন আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানে থাইরয়েড ক্যান্সারের বহু ওষুধ আছে, বাট স্পেসিফিক এই ওষুধটা থাইরয়েড ক্যান্সারের ওষুধ, এই ধরনের কোনো ওষুধ নাই। ওষুধ আছে যখনই আমরা সিমটমসের সাথে, অসুস্থ লক্ষণগুলির সাথে আমরা মিলিত হবে, তখনই আমাদের ওষুধ নির্বাচন হবে। কখন যে কোন ওষুধ নির্বাচন হবে তা আমি আপনি কেউই বলতে পারবো না। আমাদেরকে রোগীর অবস্থাই বলে দিবে যে এই রোগীর জন্য কি ওষুধ। এখন আসেন একটু থাইরয়েড নিয়ে, যখন আমরা ক্যান্সারের যখন আলোচনা করব, থাইরয়েডটা কি এই নিয়ে একটু আলোকপাত করতে চাই। আপনারা যদিও জানেন, ইটস ওয়ান কাইন্ড অফ গ্ল্যান্ড অফ দ্য বডি। এটার অবস্থান কোথায়? এটার অবস্থানটা যদি আমরা গলা, ঘাড়, এই সমস্ত জায়গায় আপনার থাইরয়েড গ্ল্যান্ডের অবস্থান সাধারণত গলার সামনের দিকে, গলার সামনের দিকে শ্বাসনালীর ঠিক উপরে, ট্রাকিয়া, শ্বাসনালীটাকে বলা হয় ট্রাকিয়া, এই জায়গার মধ্যে দুইটা লোব আছে। এই লোব থাকে, এটা শ্বাসনালীর দুই পাশে দুইটা লোব অবস্থিত। ওই জায়গার মধ্যেই থাইরয়েড গ্ল্যান্ডটার অবস্থান। এটার উৎপত্তি স্থল নেক, ঘাট থেকে, ওই জায়গার থেকে থাইরয়েড গ্ল্যান্ডটার যাত্রা শুরু হয়। এখন থাইরয়েড গ্ল্যান্ডের কাজটা কি? প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা গ্ল্যান্ডের এক একটা কাজ। এটার কাজটা হলো, থাইরয়েড গ্ল্যান্ডের কাজটা হলো, আমরা যে বলি থাইরয়েড হরমোন, এই থাইরয়েড হরমোন সিক্রেশন করাটাই হলো এটার কাজ। এখন হরমোন নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। আমাদের চিন্তাটা হলো
হরমোনের অজটিলতার কারণে, অপর্যাপ্ততার কারণে সৃষ্টকৃত রোগের চিকিৎসা, এটা হলো আমাদের কাজ। এখন থাইরয়েড হরমোন অনেক আছে। এই হরমোনটা এটা লিবারেট করে, এই হরমোনটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে, এটা ডিউ টু শর্টেজ অফ আপনার আয়োডিনের অভাবে আমাদের ওই জায়গার মধ্যে শর্টেজ অফ, আমরা অনেক সময় দেখি গয়টার মানে গলায়, এই থাইরয়েড গ্ল্যান্ডের অসুস্থতাটা মানে এই গাল গলা ঘাড় নিয়ে অসুস্থতা। এই অসুস্থতা যখনই সৃষ্টি হয় তখনই আমরা থাইরয়েড গ্ল্যান্ডের প্রদাহ সৃষ্টি হয়, থাইরয়েড গ্ল্যান্ডের হাইপারট্রফি অফ দি থাইরয়েড গ্ল্যান্ড, হাইপারট্রফি মানে বড় হয়ে যায়। এরপরে আস্তে আস্তে এটা থাইরয়েড ওই জায়গার মধ্যে টিউমার ফর্ম করে, সিস্ট ফর্ম করে, গলা ফুলে যায়। অনেক সময় গলার মাংসগুলি বড় হয়ে যায়, এই যে গলার মাংসগুলি বড় হয়ে যায়। যখনই বড় হয়ে যায় মাসেলস গুলি হাইপারট্রফি হয়, আবার ওই মাসেলগুলি ওই জায়গার মধ্যে শক্ত হয়ে যায়, অথবা মাসেলগুলি বড় হয়ে যায়, অথবা সেই জায়গায় টিউমার ফর্ম করে, অথবা সেখানে সিস্ট ফর্ম করে। তখনই আমরা মনে করি যে একটা গয়েটার সৃষ্টি হয়, তখনই আমরা মনে করি যে থাইরয়েড গ্ল্যান্ডের এটা ইনফ্লামেশন বা থাইরয়েড হরমোনের ডেফিসিয়েন্সির কারণে এই সমস্ত হইতে পারে। তবে অনেক সময় আইদার মেল অর ফিমেল, তো হঠাৎ করে সমস্ত দেহ বড় হয়ে গিয়েছে, মোটা হয়ে গিয়েছে, শরীরের মধ্যে বিনা কারণে মাংসপেশি ওজন বেড়ে গিয়েছে, তখন আমাদের মাথায় আসতে পারে এটা বোধহয় হরমোনের কারণে, থাইরয়েড হরমোনের কারণে হইতে পারে। আবার অনেক সময় দেখা যায় শরীর চিকন হয়ে গেছে, বিনা কারণে চিকন হয়ে যাচ্ছে, তখন আপনি বুঝবেন যে এইটা আয়রন থাইরয়েড হরমোনের ডেফিসিয়েন্সির কারণে এটা হতে পারে। এখন প্রশ্নটা হলো, এই তো আমরা দেখলাম এইটা এই হরমোনের অভাবে শারীরিক এবং মানসিকভাবে তাদের অসুস্থতা সৃষ্টি হয়, শারীরিক অসুস্থতা সৃষ্টি হয়, মানসিক অসুস্থতা সৃষ্টি হয়। আপনার শরীরের অন্যান্য অর্গানের মধ্যে অ্যাট্রোফি হইতে পারে, হাইপারট্রফি হইতে পারে। একটা ফিমেলের উইদাউট এনি কজ দেখা যাচ্ছে যে ব্রেস্ট বড় হয়ে গিয়েছে, অথবা মেইলের আপনার যে কোনো অর্গান বড় হয়ে গিয়েছে, ছোট হয়ে গিয়েছে, এবং একটানা দেখা যাচ্ছে কফ কাশি চলছে, তার কফ কাশি শ্বাসকষ্ট এগুলি হইতেছে, বা অনেকদিন যাবৎ আপনার সপ্তাহের পর সপ্তাহ কনস্ট্যান্ট কফ, এই কফগুলি এই জায়গার মধ্যে বিনা কারণে, যখনই দেখবেন উইদাউট এনি কজ যে বিনা কারণে সে কফ শ্বাসকষ্ট ইত্যাদি, তখনই আপনার মাথায় আসতে পারে ইটস মেবি যে কজেশন ইজ থাইরয়েড হরমোন ও থাইরয়েড গ্ল্যান্ডের ইনফ্লামেশন, এই সমস্তর কারণে হতে পারে। সুতরাং আপনারা খেয়াল করে দেখবেন, অনেক সময় আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের মধ্যে দেখি গলার মধ্যে একটা মাংসের টোপলা নিয়ে হাজির, মাংসের থলি। আমরা দেখি যে এটা একটা গয়েটার। এই পরিস্থিতি ডিউ টু থাইরয়েড হরমোনের কারণে হইতে পারে। এখন এই জায়গার মধ্যে ইংলিশে বলা হয় লাম সৃষ্টি হয়, এবং হোর্সনেস অফ দ্য ভয়েস, আপনার অনেক দিন যাবৎ স্বর বসে গেছে, তখনই আপনি বুঝবেন যে এটা থাইরয়েড হরমোনের কারণে। অথবা লং ডেজ, অথবা আপনার 1 মাস
দেড় মাস কি হয়, আপনার গলার মধ্যে ইনফ্লামেশন হয়, সোর থ্রোট, গলার মধ্যে প্রদাহ হয়। যখনই প্রদাহ হয় আপনার গলা ছিঁড়ে যায়, এরকম বার্নিং হয়। এগুলা যখনই আসবে তখনই আপনি বুঝবেন। অথবা লং টাইম কফিং, কাশতেছে, একটানা কেটে যাচ্ছে কিন্তু কফ থামতেছে না, তখনই আপনি বুঝবেন যে এইটা হয়তো থাইরয়েড হরমোনের কারণে হচ্ছে। অথবা পেইন ইন দ্য নেক, গলার মধ্যে ব্যথা, অনেক সময় ঘাড় গলায় ব্যথা, এই ব্যথাটা অল্প হইতে পারে, এই ব্যথাটা বেশি হইতে পারে। এবং ঘাড় গলার মধ্যে টিউমার ফর্ম হইতে পারে, এই টিউমারটা বিনাইন হইতে পারে, এই টিউমারটা ম্যালিগনেন্ট হতে পারে। আচ্ছা, আর যাদের থাইরয়েডের হরমোনের অভাবে আপনার এই সমস্যাগুলি হয়, দেখবেন তারা লিন অ্যান্ড থিন, দিন দিন শুকিয়ে যাচ্ছে, একদিকে মোটা হয়ে যাচ্ছে, আরেকদিকে বিকৃত চেহারা হয়ে যাচ্ছে, ফেটি, মানে তার অসুস্থ চেহারার মধ্যে একটা অসুস্থ ভাব এটা সৃষ্টি হয়ে যায়। অথবা ওয়েট, প্রচুর পরিমাণ ওয়েট গেইনিং, এবং হার্ট রেটটা তাদের ইনক্রিজ হয়ে যাচ্ছে, হার্ট রেটটা বেড়ে যাচ্ছে। এবং দেখবেন যে স্যার, রুগী এসে বলবে স্যার কোনো কথা নাই, দেখেন আমার মাথার চুলগুলি পড়ে যাচ্ছে, উঠে যাচ্ছে, হেয়ার ফলেন। আমাদের কাছে অনেক রুগী আসে হেয়ার ফলেন, তখনই আমরা বুঝবো যে এটা থাইরয়েড হরমোনের কারণে। এখন থাইরয়েড এই হরমোনের কারণে যে আমি ওষুধ দিতে পারবো? নো, কজেশনের উপরে ভিত্তি করে আমি ওষুধ দিতে পারবো, ইট ইজ ওয়ান অফ দা আমার কজেশন, আমাদের আলোচনার মধ্যে আমি আসব। কিন্তু এই আমাদেরকে ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে যেতে হবে টোটালিটি অফ সিমটমস, কি কারণে আমরা এই থাইরয়েড গ্ল্যান্ডের যে ইনফ্লামেশন, থাইরয়েড গ্ল্যান্ডের হাইপারট্রফি, অ্যাট্রফি, এই সমস্ত কারণে যা যা সমস্যা সৃষ্টি হয়, এই সৃষ্টিকৃত অবস্থানগুলিকে আমরা ব্যাটে বলে মিলাইয়া আমরা তারপরে আমরা ওষুধ নির্বাচন করব। আজকে আমি যে কেসটা আপনাদের সামনে প্রেজেন্ট করব, সেই কেসটা প্রেজেন্ট করব আমি, সিমটমস অ্যানালাইসিস করব আমি, ওষুধ দিবেন আপনারা। আমি এবার ওই কেসটা অ্যানালাইসিস করলেই আপনারা বুঝে যাবেন। এই কেসটা আমার দৈনন্দিন রুগীর খাতা, এটা দৈনন্দিন রুগীর খাতা, আমি চেম্বার থেকে নিয়ে এসেছি আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। যদি সময় পাই তাহলে দুইটা কেস আমি আলোচনা করব। এবার আসেন, আমার এই রুগী ফিমেল পেশেন্ট, আমি রুগীটাকে কেসটা কি করেছি এই মাসের 4/5/2026, মানে 5-6 দিন আগে। এইটা বাগেরহাট থেকে এই রুগীটা এসেছে। আপাতত এই রুগিনী আপনার টঙ্গীতে এর বড় বোনের বাসায় থাকেন, মাঝে মধ্যে বড় বোনের বাসায় থাকেন, আবার নিজের বাড়িতে চলে যান। নিজের বাপদাদার বাড়ি কোথায়? খুলনা, বাগেরহাট ডিস্ট্রিক্টে সে থাকে। আচ্ছা, এবার আসেন, এই রুগিনীটার বয়স 38 ইয়ার্স। আমরা প্রথম যখন রুগিনীকে আমরা চেম্বারের মধ্যে রিসিভ করি, তখন আমরা রুগিনী বা রুগীর কথা শোনার আগেই তার আউটলুকিংটা দেখে, আমরা এই আউটলুকিং, তার চলন ফিরন, তার কথাবার্তায় আমাদেরকে কিছু দু একটা ওষুধের চিত্র আমাদেরকে ইন্ডিকেট করে। এই কারণে আমরা রোগীর বয়সটা আমরা চিন্তা করি। এই রুগিনী, এটা মহিলা রুগী, এই রুগিনীর বয়সটা হলো 38 ইয়ার্স। আচ্ছা, আউটলুকিং কি দেখলাম? আউটলুকিংটা দেখলাম যে মিডিয়াম হেলথ,
তাকে রোগা মনে হয় না। মিডিয়াম হেলথ মানে মাঝামাঝি স্বাস্থ্যের অধিকারী। মিডিয়াম হেলথ, মোটামুটি লম্বা চূড়াও না, সে বেটেও না, স্বাভাবিক গড়নের একজন ভদ্র মহিলা। তিনি চুপচাপ আমার চেম্বারে বসে আছেন। উনার বড় বোন নিয়ে এসেছে। কোত্থেকে নিয়ে এসেছে? টঙ্গী থেকে নিয়ে এসেছে। আচ্ছা, এইবার সাধারণত আমি মহিলা রোগী পেলে তাদেরকে আমি চেষ্টা করি আম্মাজান বলে সম্বোধন করতে। তাই আমি বলেছি যে আম্মাজান, আপনার আপনার আপনি বিবাহিত না অবিবাহিত? এই বিবাহিত অবিবাহিত এইটাও আমাদের ওষুধের সাথে সম্পৃক্ততা আছে। তিনি বিবাহিত। আমি জিজ্ঞাসা করলাম, আপনি বিয়ে করেছেন কত বছর? স্যার, আমার বয়স এখন 38 বছর, আমার বিবাহিত জীবন 12 বছর। আচ্ছা আচ্ছা, আপনার বাচ্চা কাচ্চা? স্যার, বিয়ের 1 বছর, অর্থাৎ 1 বছরের মধ্যেই আমার এটা বাচ্চা হয়েছে, মেয়ে বাচ্চা। আচ্ছা, একটি মাত্র বাচ্চা। এরপরে আমি বললাম যে আপনি কি আপনার স্বামীর বাড়িতে আছেন নাকি আপনার বাবার বাড়িতে আছেন? স্যার, আমার মেয়ের বয়স যত, এখন 11 বছর আমার মেয়ের বয়স, এই 11 বছর আমি মেয়ের জন্মের পর আর আমার স্বামীকে আমি পাই নাই। আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে। আমি বলতে চাই না আমার স্বামী কি মারা গেছে নাকি, তবে স্যার আমার স্বামী মারা গেছে এটাই সত্য। কিভাবে মারা গেছে সেটা আর স্যার আমার কাছে জানতে চাইেন না। এই তো আপনার কি স্বামীর কথা কি এখনো মনে পড়ে? স্যার, সব মহিলারই স্বামীর কথা মনে পড়ে। তবে স্যার আমার স্বামী বড় অত্যাচারিত মানুষ ছিলেন। 1 বছর আমার বিবাহিত জীবন, ওই জীবনেই আমি আমার উপরে অনেক অত্যাচার, শারীরিক অত্যাচার, মানসিক অত্যাচার এগুলি আমার হয়েছে। এখন কি এগুলি আপনার মনে পড়ে? না স্যার। আচ্ছা, আপনি কি করেন? স্যার, আমি তেমন কোনো কাজকর্ম করি না। আপনার লেখাপড়া কতটুকু? লেখাপড়া স্যার আমি 7-8 পর্যন্ত পড়েছি। কারণ এই লেখাপড়াটাও আমাদের ওষুধের সাথে সম্পৃক্ততা। কি কাজ করেন এটার সাথেও সম্পৃক্ততা। আমি স্যার কোনো কাজকর্ম করি না। এখন আমি বড় অসহায় অবস্থায় আছি। আমার স্যার 3 ভাই 2 বোন। আমি আমি সম্পূর্ণ পরের উপরে নির্ভরশীল। আমার বাচ্চা এবং আমি। এখন আমার ভাই বোন তাদের তত্ত্বাবধানেই আমি আমার বাপদাদার বাড়িতে আছি। স্বামীর বাড়িতে আমি আর ওই 11 বছর যাবৎ আমার স্বামীও গেছে, আমিও আমার বাপের বাড়িতে চলে আসছি। তো এই অবস্থায় তার মধ্যে একটা নীরবতা আমি পেয়েছি। আচ্ছা, এখন এখন আপনার স্যার ওই কথাগুলি আর বলেন না। এখন আমি যে কষ্ট নিয়ে আপনার কাছে এসেছি, আমার সেই কষ্টগুলির কথা শুনেন। তখনই আমার চোখটা ওনার গলার দিকে গিয়েছে। আর ভদ্র মহিলা তিনি এই গলা আমাকে দেখে বলতেছে, স্যার আমার এই গলাটা দেখেন, এটা স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক ফুলা, অস্বাভাবিক ফুলা। তবে অতিরিক্ত না, অস্বাভাবিক অতিরিক্ত মাঝামাঝি ফুলা। এখানে আমি হাত দিয়া এইভাবে চেপে চেপে দেখলাম কোনো টিউমার নাই, কোনো সিস্ট নাই, কিন্তু একটা উপমাংস বা কিছু মাংসের দলা
এই জায়গায় এবড়ো থেবড়ো ভাবে আছে। একটা মাংসের কিছু মাংসাশী অংশ এই জায়গার মধ্যে আমি পেলাম। আর স্যার রাইট সাইডে আমার নেকে আমার ব্যথা। এই তাহলে আমার গাল গলা এইগুলি আমার এই অবস্থাটা আমার আজকে 10 বছর যাবৎ, 10 ইয়ার্স, 10 বছর যাবৎ স্যার আমি এগুলা এই 10 বছর যাবৎ আমার এই কষ্টটা নিয়ে আমি আছি। আচ্ছা, আর কি? তাহলে আমি ব্যথা পেলাম, ব্যথাটা রিজনেবল, ব্যথাটা অতিরিক্ত না, ব্যথাটা স্বাভাবিকের চেয়েও একটু বেশি, তবে পেইন ব্যথাটা রেগুলার। আচ্ছা, আমার এই অবস্থায় আমার বোনেরা, আমার একটাই বোন টঙ্গীতে থাকেন, আমাকে নিয়ে এসেছেন, নিয়ে ঢাকার ইএনটি তেজগাঁওতে ইএনটি সরকারি হসপিটাল, সেই ইএনটি সরকারি হসপিটালে আমাকে নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা সব কিছু করেছেন। করার পরে তারা কি পেলেন? এ কেস অফ bilateral CA of the thyroid gland, mainly right side. তার মানে ক্যান্সার। এই ক্যান্সারটা কোথায়? গলার মধ্যে পেয়েছে, থাইরয়েড গ্ল্যান্ডের ইনফ্লামেশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড রাইট সাইডে। তবে এটার ব্যথা বেদনা সহনীয়। তাহলে আমরা একটা পেলাম হাইপারট্রফি অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড রাইট সাইড, এটা পেলাম। আর পেইনটা আমার সহনীয় বাট রেগুলার, এলো প্রথম। দ্বিতীয়ত হলো স্যার আমার শ্বাসকষ্ট, আজকে 10 বছর যাবত আমার শ্বাসকষ্ট, এই শ্বাসকষ্টটাও সহনীয়, এবং মাঝে মাঝে অতিরিক্ত গরমে আমাকে ইনহেলার নিতে হয়, ইনহেলার নিতে হয়। আচ্ছা, 3 নম্বর, প্রায়ই আমার ঠান্ডা লেগে যায়। আমি স্যার ঠান্ডা সহ্য করতে পারি না, গরমে আমার অসহ্য হয় না, অসুবিধা হয় না, কিন্তু ঠান্ডা আমি সহ্য করতে পারি না। 3 নাম্বার, স্যার গ্যাসের বড় কষ্ট, গ্যাস্ট্রাইটিস, আমার প্রচুর পরিমাণে গ্যাস স্যার, এমটি স্টোমাকেও গ্যাস, ফুল স্টোমাকেও গ্যাস। স্যার আমার গ্যাস খুব যন্ত্রণা দেয়। এবার আসেন আর কি কষ্ট মা আপনার? আমার স্যার জয়েন্টে জয়েন্টে ব্যথা, আমাকে ডাক্তার বলেছে রিউমেটিজম, বাত ব্যথা। আমার হাতের জয়েন্ট, পায়ের জয়েন্ট, আমার বিশেষ করে পায়ের জয়েন্টে আমার ব্যথা, ওখানে আমার মাংসপেশিতেও ব্যথা, জয়েন্টে জয়েন্টেও ব্যথা, এবং আমার হাড়ের মধ্যে ব্যথা, মাংসের মধ্যে ব্যথা। এখন এই ব্যথাটাও স্যার আমার সহনীয়, অতিরিক্ত না, তবে স্যার বিরক্তকর এই ব্যথাটা। আর কি? মর্নিং কফিং, সকালবেলায় আমার কাশি, কফ একটানা কাশতে থাকি, সকালবেলার ঠান্ডা, মর্নিং কফিং। আর কি? দীর্ঘদিন যাবৎ স্যার আমার মাথা ব্যথা, ডাক্তার বলেছে সাইনোসাইটিস, তার মানে মাথা ব্যথা অনেক সময় সহ্যের বাইরে চলে যায়। আমি স্যার আর কি? আর স্যার আমার প্রদাহ, ইনফ্লামেশন, আমার গলায় প্রদাহ, আমার শ্বাসনালীতে প্রদাহ, আমার শ্বাসকষ্ট ইত্যাদি। স্যার আমার এই রিপোর্টগুলি একটু দেখেন। আমি তো রিপোর্ট দেখেছি, তারপরেও আমি একটা কনফার্ম রিপোর্ট দেখলাম, মেটাস্টেসিস বোথ লাংস, তার মানে তার থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সারটা তার বাইলেটারেল বোথ লাংয়ের মধ্যে
সেটা ছড়িয়ে পড়েছে, সেখানে গিয়েছে। স্যার, আমার বুক ব্যথা, চেস্ট পেইন। স্যার, এই যে আপনার সামনে আমি বসে আছি, আমি কিন্তু চিৎকার করার মতো কষ্ট না আমার। এই কষ্টগুলি আমার সহনীয়, এখন পর্যন্ত এই কষ্টগুলি সহনীয়। আচ্ছা, এইবার আসেন, আমি তার বর্তমান কষ্টগুলি আমি পেলাম। এইবার তাকে জিজ্ঞাসা করলাম, আপনার কি কোনো ডায়াবেটিস আছে? না স্যার, আমার কোনো ডায়াবেটিস নাই, কিন্তু স্যার আমার প্রেশার সব সময় কম থাকে, লো থাকে, স্বাভাবিকের চেয়ে কম থাকে। আচ্ছা, ছোটকাল থেকে এ পর্যন্ত আপনার বড় ধরনের আর কোনো অসুখ বিসুখ হয়েছে? নো স্যার, আমার আর কোন, আপনাকে হসপিটালে যেতে হয়েছে? আচ্ছা, না স্যার। এখন আপনার কি চর্মরোগ হয়েছিল? নো স্যার, নো স্কিন ডিজিজ, কোনো চর্মরোগ হয় নাই। তবে স্যার, সব সময় একটা কফ কাশি, আমার ঠান্ডার প্রবণতা আমার মধ্যে আছে। তাহলে এইবার আসেন, আমরা একটু পারিবারিক ইতিহাসে যাই। আমার বাবা, তার গ্যাস্ট্রিক আলসার ছিলেন, প্রোস্টেট গ্ল্যান্ড বড় ছিল, প্রস্রাবের কষ্ট ছিল, বাট এক পর্যায়ে তিনি ইন্তেকাল করেছেন। নো ক্যান্সার, বাট কি রোগে তিনি মারা গেছেন তা আমরা বলতে পারবো না। তবে আমি দেখেছি উনি প্রস্রাবের কষ্টে উনি ভুগেছেন। ডাক্তাররা বলেছে প্রোস্টেট তার বড় হয়ে গিয়েছে, এই আস্তে আস্তে তিনি ইন্তেকাল করেছেন। এইবার আসেন, তার বাবার একটা রোগ ছিল, সেই রোগটা ছিল, তার বাবার টিবি রোগ ছিল, টিবি যক্ষা রোগ ছিল। কিন্তু তার মা, ভাই বোন, ফ্যামিলিতে আর কেউ ক্যান্সারে আক্রান্ত হয়েছে না। আমার বোনের কোনো বড় কোনো অসুখ বিসুখ, নো। কোনো ডায়াবেটিস, না। তবে আমার যে বোনের কাছে আমি থাকি, সেই বোনের ফাইব্রয়েড অফ দ্য ইউটেরাস, সেই বোনের জরায়ুতে টিউমার আছে। আচ্ছা, আর ভাইদের? স্যার, ভাইয়েদের তেমন কোনো অসুখ স্যার নাই। তবে যদি থাকতো তাহলে আমরা বুঝতাম। এবার আসেন, আমরা সার্বদৈহিক লক্ষণের দিকে যাই। আপনার ঘুম কেমন? গভীর ঘুম স্যার। এই ঘুমে আমাকে স্যার, আমি এত ঘুম, সারাক্ষণ আমার ঘুমাইতে ইচ্ছা করে। আমি স্যার বড় আলসে প্রকৃতির, আমার শুধু ঘুম। আচ্ছা, আর আপনার শরীরে শীত বেশি না গরম বেশি? ও বাবা স্যার, আমি শীত স্যার সহ্য করতে পারি, আমার শীত প্রচুর। গরমেও স্যার আমার শীত, গরমকালেও আমি কাঁথা কম্বল আমি পরিধান করি। ফাঁকে ফুঁকে স্যার একটু গরম হয়ে যায়, গরম হয়ে গেলে আবার শ্বাসকষ্ট দেখা দেয়। আচ্ছা, এবার আসেন, আপনার ঘাম কেমন? ঘাম নাই বললেই চলে। পিপাসা কেমন? পিপাসা নাই বললেই চলে। গোসলের অভ্যাস? গোসলের অভ্যাস স্যার একটু ব্যতিক্রম আছে। আমার বদ অভ্যাস আছে স্যার, আমি রেগুলার, আমি স্যার গোসল বাদ যায়, আমি প্রতিদিন গোসল করি না। তার মানে গোসলে অনীহা আছে। এবার ক্ষুধা? প্রচুর ক্ষুধা স্যার, ক্ষুধাই আমার জীবন, খাওয়াই আমার জীবন। আমি স্যার প্রচুর খেতে পারি, বাট যা খাবার আমার খেতে মন চায়, যত খাবার দরকার আমার, তত খাবার আমি খাইতে পারি না স্যার। কারণ আমার মুখের স্বাদ সব ঠিক আছে, কিন্তু স্যার অত খাবার আমাকে দেব কে? তাই কিন্তু আমার খোরাক প্রচুর, খেতেও পারি প্রচুর,
খাবারের মধ্যে স্যার আমার ভাজা পোড়াটা অত্যন্ত প্রিয়। আমি ভাজা ভাজা খাবার পছন্দ, এবং ভাজা খাবার পছন্দ। ডিম খেলেও ডিমও পছন্দ। ডিম ভুনা ভুনা করে আমাকে খেতে হয়, একদম ভাজা। আমি যা চাই, আমার ভর্তা এবং শুকনো খাবার এবং মাছ ভাজি, তরি তরকারি, ঝোলবিহীন তরি তরকারি, ভাজা পোড়া আমার পছন্দ। আচ্ছা, এইবার আপনার বলেন, আপনার খাবার দাবারের মধ্যে মিষ্টি প্রিয়, টক প্রিয়, ঝাল প্রিয়, দুধ, আপনার ডিম, এগুলি আমাদের প্রত্যেকটা ওষুধের সাথে সম্পৃক্ততা আমরা ইয়ে করব। স্যার, খাবার তো প্রচুর খেতে ইচ্ছা করে, কিন্তু খাবার পাবো কই? এটাও তার একটা কষ্ট। তাই স্যার, আমার খাবার দাবারের মধ্যে আপনার আপনি জিজ্ঞাসা করবেন, বিভিন্ন খাবার একসাথে জিজ্ঞাসা করবেন, আপনার মিষ্টি কেমন? হ্যাঁ স্যার, মিষ্টি প্রিয়, টক প্রিয়, সব খাবারই আমার প্রিয়। আমার খাবারে কোনো অনিয়া নাই। আমি খাবার দাবার গুলি ভাজা পোড়াটাই আমার পছন্দ। ডিম প্রিয়, মিষ্টি প্রিয়, হ্যাঁ, ডিম মিষ্টি আমার রেগুলার প্রিয়, খেতেও মন চায়। আচ্ছা, এবার আসেন তো মা, আপনার মাসিকের সমস্যা। মাসিকের কোনো সমস্যা নেই স্যার, সেই থেকে অদ্য পর্যন্ত আমার কোনো সমস্যা নেই। মাসিক রেগুলার, মাসিকের কোনো কষ্ট নাই। আচ্ছা, এইবার আপনি তো অনেক দিন স্বামীবিহীন আপনি আছেন, বিয়েও করেন নাই। মাঝে মধ্যে স্যার বিয়ে করতে আমার ইচ্ছে করে, এবং আমার জৈবিক চাহিদাও আছে, কিন্তু স্যার এখন আমার কাছে কে আমাকে বিয়ে করবে? আমি আমার মেয়ে নিয়েই এখন আমি ব্যস্ত। আমার মেয়ের বয়স 11 বছর। আমার মেয়ে নিয়েই আমার চিন্তা স্যার। আমার মেয়েকে নিয়েও যদি আমি সুখে শান্তিতে থাকতে পারতাম, সেটাই আমার বড় চিন্তা। আচ্ছা, তো সুতরাং এই কারণে মাঝে মধ্যে আমার বিয়ের শখ জাগলেও এখন সেটাও স্যার আমি মাটি দিয়ে দিছি। এখন আর সেই শখ নাই। আচ্ছা, আপনার মাসিক? হ্যাঁ, মাসিকের স্বাভাবিক স্যার। মাসিকে কোনো জ্বালা নাই, পোড়া নাই, অতিরিক্ত কোনো কিছু নাই, কোনো দুর্গন্ধ নাই, কিচ্ছু নাই। এগুলি, তার সাথে আমার 2 ঘন্টার ইন্টারোগেশন। সেই ইন্টারোগেশনটা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে আমি প্লেস করতেছি। আচ্ছা, আপনার পায়খানা? পায়খানাটা স্যার কষা, কনস্টিপেটেড, কষা পায়খানা, এবং নরম যদি তার আমার ডেইলি পায়খানা হয়, তবে কষ্ট হয়। প্রস্রাব, প্রস্রাবটা স্যার নর্মাল, কিন্তু স্যার প্রস্রাব আমি ধরে রাখতে পারি না। প্রস্রাব আমি ধরে রাখতে পারি না। ধরে রাখতে অতি তাড়াতাড়ি আমাকে যেতে হয়, তা না হলে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। পিরিয়ডের কথা তো আপনাদেরকে বললাম। এইবার আসেন মেজাজটা। এই কথা বলতে না বলতে বোন পাশের থেকে বলল, স্যার ওরে বাবা, সে যেমন তার মেজাজের মধ্যে শান্তশিষ্ট, তেমনি স্যার অভিমানী। আমার বাসায়ও সে, তার অভিমান আছে। অভিমান, তারপরে এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, বাট অলস প্রকৃতির। অলস প্রকৃতির সে। আমার বাসার মধ্যে যে সে বোনের বাসায় আসলে স্যার যে কাজকর্ম করবে তা সে করতে চায় না, আলসে প্রকৃতির। তবে স্যার সব কম্প্রোমাইজিং, মাইল্ড, জেন্টেল, কিন্তু তার মাঝে মধ্যে আবার আনকম্প্রোমাইজিং মেন্টালিটিও আছে। এই অবস্থায় আমি এই ক্রিস্টাল আপনাদের সামনে প্লেস করলাম। আপনারা
এইবার জানি আপনাদেরও কষ্ট হবে, তবুও যদি আপনারা ওষুধ নির্বাচন করতে পারেন, একটা দুইটা তিনটা চারটা, তাহলে ওষুধগুলোকে আমি অ্যানালাইসিস করে আপনাদের সামনে প্লেস করে আমরা থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড ক্যান্সার, থাইরয়েডের সমস্যা, এগুলার একটা সমাধান আমরা ওষুধের সাহায্যে যেতে পারবো বলে আশা করি। এই রোগীর ক্ষেত্রে আপনারা কি ওষুধ দিয়ে আমাকে এবং রোগিণীকে সহযোগিতা করতে পারবেন, দয়া করে সেই ওষুধগুলির নাম যদি আপনারা একটু বলেন, একটু প্লিজ, একটু প্লিজ। নুরুজ্জামান খান, অনেকদিন পর লাইভে অংশগ্রহণ করলাম, ধন্যবাদ। প্লিজ আমার শুনেন, আপনাদের কাছে আমি একটা রোগীলিপি দিয়েছি রিলেটেড উইথ থাইরয়েড ক্যান্সার। আপনারা সেই নিয়ে অনেকগুলি সিমটমস আমি বলেছি, সেই নিয়ে আপনারা অ্যানালাইসিস করে আপনারা বলেন কি ওষুধ আপনাদের আসতে পারে, প্লিজ একটু বলেন। আমি তো বলবোই আপনাদের কাছে কি ওষুধ আসতে পারে। স্যার আমার মনে হচ্ছে স্যার আমাদের দর্শক শ্রোতারা আপনার এই পুরা কেসটা অনেক লম্বা এবং অনেকেই পরে জয়েন করেছেন। যদি আপনি স্যার পুনরায় এই যে সামারিটা বলতেন তাহলে আরো ভালো হতো। একজন বলেছেন এখানে উজ্জ্বল চন্দ্র দাস, কোনিয়াম ম্যাকুলেটাম। দুই একজনের একটু কমেন্ট শুনতে চাই, তারপরে আমরা আলোচনায় যাব, প্লিজ। উজ্জ্বল চন্দ্র দাস, কোনিয়াম ম্যাকুলেটাম। জহুরুল ইসলাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহিদ আলম, কোনিয়াম ম্যাক। তাহিদ আলম, কোনিয়াম ম্যাক। আচ্ছা, আর কে কি বলবেন? তহুরা জান্নাত, কোনিয়াম, কোনিয়া। হিতাংশু শেখর দাস, কষ্টিকাও। আচ্ছা, রঞ্জন চন্দ্র দাস, টিউবারকুলিনাম। প্লিজ, টিউবারকুলিনামের ইতিহাস তার পিতৃ থেকে আছে। হ্যাঁ, বলেন বলেন বলেন। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাদেরকে একটু সামারি করে আমি আরেকটু ছোট করে আপনাদের সামনে 2 মিনিটে প্লেস করতে চাই। এই রোগিণী আপনার সামনে আসলো, এসে আপনি দেখলেন রোগিণী হালকা পাতলাও না, মোটাও না, মধ্যম শ্রেণীর তার শারীরিক গড়ন, এটা আপনি পাইলেন। 2 নম্বর আপনি পেলেন গড়নের পরে তার কষ্টটা কি? কষ্টটা হলো এই গলা ফুলা। আমরা থাইরয়েড গ্ল্যান্ড বলতে চাই না, আমাদেরকে যন্ত্রে বলেছে থাইরয়েড গ্ল্যান্ড, কিন্তু রুগিনীর গলাটা ফুলা। ফুলাটা মানে এই জায়গায় কোনো টিউমার নাই, হাতে বাজে না, সিস্ট নেই, কিন্তু মাংসের কিছু উচ্ছ্বাস আছে। নর্মাল মাংস পেশিগুলি একটু মোটা, একটু বড়, এগুলি আমরা পাচ্ছি। মাংসপেশি গুলি মোটা, মাংসপেশিগুলি বেশ বড়, মোটামুটি, অতি বড় না, যা আমরা রাস্তাঘাটে দেখি, আত্মীয় স্বজনের দেখি, গলার মধ্যে বিশাল পিণ্ড দেখি। এই দেখলাম
আচ্ছা, আর কি? আর দেখেছি তার এগুলার তেমন কোনো ব্যথা বেদনা নাই, বাট ব্যথা আছে, ব্যথাটা সহনীয় তার গলায়। কিন্তু আমরা যেটা যন্ত্রে পেয়েছি, হাইপারট্রফি অফ দি থাইরয়েড গ্ল্যান্ড, আমরা এটা পেয়েছি। 2 নম্বর আমরা পেয়েছি লাং, তার থাইরয়েড ক্যান্সার আমরা পেয়েছি লাঙ্গে, বাইলেটারাল বোথ লাঙ্গে এই ক্যান্সারটা ছড়িয়ে পড়েছে, অর্থাৎ মেটাস্টেসিস হয়ে গিয়েছে। বাট তার কোনো অশনি সংকেত এখনো আমরা পাই নাই, কারণ তার শ্বাসকষ্টটাও সহনীয়। কিন্তু রোগীর ক্ষেত্রে আমরা সার্বজনীন লক্ষণের ক্ষেত্রে আমরা কি পেলাম? সে শীতকাতর রোগী, শীত সহ্য হয় না, প্রায় তার ঠান্ডা লাগে, তার অলওয়েজ কফ কাশি, এবং কাতরতার দিকে শীতকাতর, তার শরীরে ঘাম কম, পিপাসা কম, অলস প্রকৃতির, আলসে প্রকৃতির, সে কাজকর্ম খুব একটা সে করতে চায় না। তার মধ্যে একটা মানসিক কষ্ট আছে, বাট এই কষ্টটা এট প্রেজেন্ট নিউট্রালাইজ হয়ে গেছে। এই কষ্টের কথা এখন আর তার মধ্যে নাই, তার মনে নাই। বাট পারিবারিক কষ্ট তার আছে। সে তার মেয়ে নিয়ে হতাশার মধ্যে আছে, মেয়েকে কোথায় বা একদিকে, আর রোগ নিয়েও তার ভিতরে কষ্ট আছে। এখন এই পরিস্থিতিতে আমরা সাথে সাথে পেলাম তার শ্বাসকষ্ট, অ্যাজমা, তার সাথে পেয়েছি রিউমেটিজম, এবং তার সাথে আমরা গ্যাস্ট্রিকের সমস্যা, মাথার সমস্যা, একটা প্রদাহিত অবস্থা, হাতে পায়ের মধ্যে জয়েন্টে ব্যথা, এগুলিও আমরা পেয়েছি। এখন এই পরিস্থিতিতে আমরা খাবার দাবারের মধ্যে আমরা তার ডিম প্রিয়তা, এটাও আমরা পাইছি, মিষ্টি প্রিয়, এটাও আমরা পেয়েছি। তার বাবার ইতিহাসে তার মধ্যে একটা টিউবারক্লোসিস ছিল। এইবার তার 11 বছর বিবাহিত জীবনের মধ্যে এই 12 বছর, সে 11 বছরেই সে তার স্বামী বিহীন। এই নিয়ে তার মধ্যে একটা সেক্সুয়াল বদ অভ্যাস কিন্তু ছিল না, বাট সেক্সুয়াল সাপ্রেশন ছিল, এটাও আমরা দেখেছি। এখন স্যার, আমার সেক্সুয়াল সাপ্রেশনের কথা ভুলে যান স্যার, আমি গলার এই যে ডাক্তাররা বললো ক্যান্সার, এর থেকে আমি মুক্তি পাবো কিনা স্যার, স্যার এটার চিকিৎসা আগে করেন। তাহলে রোগীটা কোল্ড ব্লাডেড। এখন এই পর্যায়ে আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। কে এম নুরুজ্জামান, টিউবারকুলিনাম। হ্যাঁ, টিউবারকুলিনামের বেশ কিছু লক্ষণ এই জায়গার মধ্যে আছে। আমরা হেরিডিটারি, তার বাবার টিউবারকুলোসিস ছিল, এটাও আছে। তাহলে আর আমরা কি পাইতে পারি বলেন তো দেখি? সে কিন্তু একটা আলসে প্রকৃতির, এইটাও আপনাদেরকে বলেছি, অলস প্রকৃতির। আর কেউ কিছু বলবেন প্লিজ? উমর ফারুক, টিউবারকুলিনাম। নুরুজ্জামান, টিউবারকুলিনাম। আর কেউ কিছু বলবেন? জি, টিউবারকুলিনাম, বমিনাম, টিউবারকুলিনাম, উমর ফারুক। আজকের আমার ডাক্তার কোনিয়াম, যিনি আপনারা কোনিয়াম বলেছেন,
প্রথম কথাটা হলো, আমার এই জায়গার মধ্যে যেই টিউমার না থাকলেও টিউমারের সমসাময়িক যদি কোনিয়ামের এই ক্ষেত্রে চিন্তা করি, তাহলে ইট মাস্ট বি হার্ট টিউমার অথবা হার্ট গ্ল্যান্ড অথবা হাইপারট্রফি ঠিক আছে, কিন্তু কোনিয়ামের আরেকটা লক্ষণ এই জায়গার মধ্যে আমরা আছে। সে একটা লক্ষণটা হলো সাপ্রেশন অফ সেক্স। দীর্ঘদিন সে সহবাসের সাথে সম্পৃক্ত নয়, বিবাহিত জীবনে সম্পৃক্ত, তার বিবাহিত জীবনের 1 বছর সে বিবাহিত জীবনের পরে আর সে তার স্বামীর সংস্রবে আসে নাই, সেক্সুয়াল সংস্রবে সে আসে নাই। এটা যে কোনিয়ামকে ইন্ডিকেট করে না তা নয়, কিন্তু আমার রুগীটার গলার মধ্যে একটা ফ্ল্যাট মাংসের, অতিরিক্ত মাংসের অভয় আমি পাচ্ছি, অর্থাৎ ওই জায়গার মাংসপেশি ফুলা, এটা আমি পাচ্ছি। আর আমার নেকে এই জায়গাও আমার ফুলা, হালকা ফুলা, তবে এই জায়গায় ঘাড়ের রাইট সাইডে আমার ব্যথা, এইটা আমি পাচ্ছি। আর শীতকাতর রোগী এবং সে অলস প্রকৃতির, শীত কাতর রোগী আলসে প্রকৃতির, এই অবস্থায় আমরা কি 2-4টা সিমটমসের উপর ভিত্তি করে আমরা কি ওষুধ চেঞ্জ করতে পারি? তাওহিদ আলম, ক্যালকেরিয়া কার, বিল্লাল হোসেন, স্ক্রিনিনাম, একটা আনকমন ওষুধের কথা বলছেন। আমার অনেক হোমিওপ্যাথিক বন্ধুরা এই ওষুধটা নামই অনেক হোমিওপ্যাথিক বন্ধুরা জানেন না। স্ক্রিনিনাম, তাওহিদ আলম, ক্যালকেরিয়া কার, প্লিজ। ভয় পাচ্ছেন কেন? একটু বলেন, বলতে বলতে আমিও শিখবো, আপনাদের কাছ থেকেও আপনারাও শিখবেন আমার থেকে। তারপরে জি স্যার, ধন্যবাদ স্যার। দীর্ঘ সময় আলোচনা করেছেন এবং সকল বন্ধুরাই ভয় পাচ্ছেন যে নামটা বলেছেন ক্যান্সার। তারপরে দীর্ঘ সময় যে লক্ষণগুলো বলেছেন, একবার আপনার লক্ষণগুলো মনে হচ্ছে যে আপনি এখানে কোনিয়ামের লক্ষণ বলেছেন, আবার মনে হচ্ছে এটা স্পঞ্জিয়া লক্ষণ বলেছেন, আবার মনে হচ্ছে এটা থুজার লক্ষণ বলেছেন, আবার মনে হচ্ছে আয়োডিয়ামের লক্ষণ বলেছেন। এরকম ভাবে আমরা যারা সিনিয়র আছি তাদের মধ্যে এই স্যার দ্বিধাদ্বন্দ্বে আছে, যেহেতু নামের আগে বলেছেন গ্ল্যান্ড ক্যান্সার, যেটার নাম শুনলে স্যার ডরায়। থাইরয়েড গ্ল্যান্ডের চিকিৎসা, এটা তো অনেক ভয়ের বিষয়। তাই স্যার আজকে আপনার এই উপস্থাপনা দেখেই স্যার আমাদের এখানে দর্শক সারিতে দেখতে পাচ্ছি স্যার সর্বোচ্চ দর্শক আছে এবং সকল নবীন চিকিৎসকগণ আপনার সাথে স্যার সংযুক্ত আছে। তাই স্যার আপনার এই টেস্টিং এর মধ্যে কোন কোন গুরুত্বপূর্ণ লক্ষণগুলো স্যার আপনি ডিসক্রাইব করতে চেয়েছেন এবং কিভাবে এইটা হ্যান্ডেলিং করেছেন, এই কথাগুলো মনে হয় আমাদের নতুন শিক্ষার্থীরা বুঝতে চান। এই কারণে স্যার আপনার অ্যানালাইসিস শোনার জন্য সবাই আগ্রহী এবং সকলে বলছে আমরা নতুন, আমরা পরে জয়েন করেছি এবং আমরা আপনার কাছে শিখতে চাই। আপনি স্যার ডিসাইড করবেন। আমি এখানে স্যার কারেন্ট নাই, আমি স্যার ভিডিও স্যার কথা বললাম স্যার। ধন্যবাদ। ওকে, শুনেন, আমরা তো ক্যান্সারের চিকিৎসা করতেছি না, ক্যান্সারেরও চিকিৎসা করতেছি না, টিউমারেরও চিকিৎসা করতেছি না, আমরা চিকিৎসা করতেছি লক্ষণ রাজির।
তার সাথে আজকের এই আলোচনার মধ্যে তহিদ আলম আর কে যেন, আমি আবার নামটা আবার দেন, তহিদ আলম এবং আরেকজন, ওনারা দুইজনে বললেন ক্যালকেরিয়া কার। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল থেকে, ইন্ডিয়া থেকে, আচ্ছা ধন্যবাদ। ক্যালকেরিয়া কার, ইট ইজ আনডাউটলি কারেক্ট যে এটা একটা আপাতত দৃষ্টিতে একটা সাইকোটিক মায়াজমেটিক রোগ। সাইকোটিক মায়াজমেটিকের উপর ভিত্তি করে আমাদের অনেক ওষুধ আসে। আপনারা যারা কোনিয়ামের কথা বলেছেন, আমরা কোনিয়ামের ফারুক ফখরুল হোসাইন ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া কার্বেও একটা সাইকোটিক মায়াজমের ওষুধ, প্লাস কোনিয়ামেও একটা সাইকোটিক মায়াজমের ওষুধ। ঠিক আছে, তো শুনেন, এখন প্রশ্নটা হলো, যিনি টিউবারকুলিনামের কথা বলেছেন, টিউবারকুলিনামেরও লক্ষণ এই জায়গার মধ্যে আছে, বাট প্রেজেন্ট সিমটমস বলা হয় ইজ দি হিলার অফ দ্য মেডিসিনস। আমার প্রথম যে লক্ষণ রাজি রুগী আমাকে প্রেজেন্ট করেছে এই মুহূর্তে, তার গলার দিকে আপনি যান। যারা আয়োডিয়ামের কথা বলেছেন, আয়োডিয়াম একটা প্রচন্ড গরম কাতর রোগী, লিন এন্ড থিন, কিন্তু তার আউটলুকিংটা কিন্তু লিন এন্ড থিন নয়। তার আউটলুকিংটা ক্যালকেরিয়া কার্ব রিলেটেড আউটলুকিংটা, নট ফ্যাট ফ্লেভি, বাট সে নট লিন এন্ড থিন, এর মাঝামাঝি। আচ্ছা, এবার আসেন তার লক্ষণটা কি। এই জায়গার মধ্যে একটা মাংসের পিণ্ড, এই মাংসের পিণ্ডটা ফ্ল্যাট ফ্ল্যাট, এটাকে ধরলে বোঝা যায় না এটা টিউমার, এটাকে বোঝা যায় এটা ফ্ল্যাট। তার মানে মাংসের একটা উচ্ছ্বাস বা মাংসের একটা কভারিং। আচ্ছা, এইবার আসেন, রুগীটা শীতকাতর, রুগীটা শীতকাতর রুগী। এরপরে আসেন, এই রুগীটা সে কনস্টিপেটেড রুগী এবং তার ভাজা পোড়া পছন্দ এবং ডিম তার প্রিয়। আপাতত এই 4-5টা কথায় আমাদেরকে কিছুটা ইন্ডিকেট করে ক্যালকেরিয়া কার্বের দিকে। ফখরুল হোসেন তিনি বললেন থুজা, আবার উনি চলে গেলেন ক্যালকেরিয়া কার্ব থেকে থুজা। এখন এইবার আসেন যে তার মানসিক স্তরটা ইগনিশিয়া নেট্রামিউরকেও ইন্ডিকেট করে, কিন্তু ইগনিশিয়া একটা প্রচন্ড শীতকাতর, নেট্রাম একটা প্রচন্ড গরম কাতর রোগী। নেট্রামের একটা দৈহিক অবয়ব আছে, ইগনিশিয়ারও একটা দৈহিক অবয়ব আছে, যেটা এই রোগীর ক্ষেত্রে শুধু মেন্টাল ছাড়া অন্য কিছুতে দৈহিক অবস্থানে আমরা পাচ্ছি না। দৈহিক অবস্থানে আপাতত আমাদেরকে কিছুটা হেল্প করবে ক্যালকেরিয়া কার্ব। আমিও এই রুগীটাকে আপনার 4-5-2026 তাকে আমি ক্যালকেরিয়া কার্বে দিয়েছি। আপনারা আমার এই কেস টেকিংটা আপনারা আদ্যপান্ত আলোচনা করে দেখে শুনে আপনারা একটু দেখবেন যে এটাই যে শেষ তা নয়, কারণ এটা মেটাস্টেসিস হয়ে গেছে, লাঙ্গে চলে গেছে, লাঙ্গে তার
ক্যান্সার ধাবিত হয়েছে। সুতরাং সেটা আপনার সেটা যে কবে ভালো হবে, আমি আবার আপনাদেরকে এই কেসটাই ফলো আপ জানাবো। এখন এর মধ্যেও আপনারা আমার সাথে আপনারা এই জায়গায় আলোচনায় অংশগ্রহণ করতে না পারলেও আপনারা এই ক্যালকেরিয়া কার্ভের সাথে আপনাদের একাত্মতা আপনারা আছেন কিনা, বা অন্য আপনারা যেমন থুজার কথা বলেছেন, থুজা আপনি বলছেন থুজার কিন্তু আনকম্প্রোমাইজিং মেন্টালিটি আছে, সাইকোটিক মায়াজম আছে, কিন্তু থুজা এই ক্ষেত্রে থুজার একটা রাইটস, এই কেসটা রাইট সাইডে তার, কিন্তু লেফট সাইড নয়, রাইট সাইডে। সেই পরিস্থিতিতে আমার আজকের আলোচনায়, আমার এই আলোচনাটা ভুল হতে পারে, ওষুধ নির্বাচন ভুল হতে পারে, সেই ওষুধ নির্বাচনে আমি তাকে দিয়েছি ক্যালকেরিয়া কার্ভ। এখন আজকে এই রুগিনীকে আমার প্রেজেন্ট করার কথা ছিল আপনাদের সামনে, কিন্তু রুগিনী আপনার সন্ধ্যার সময় আমাকে ফোনে বলছে, স্যার আমি প্রস্তুতি নাই, নতুনভাবে আপনার আজকে আমি শোকর নিজকে আর একটা ক্লাসে স্যার আমি পরে আমি আপনাদের সামনে আরো। ধন্যবাদ আপনাদের সবাইকে, আজকে আপনারা এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনার এই আলোচনা অত্যন্ত মনোমুগ্ধকর এবং এটা অত্যন্ত ডাইনামিক, কারণ এরকম কেস সবসময় আমাদের সামনে কম আসে। কারণ যখনই ক্যান্সার শুনে তখন মনে করে না যে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা দ্বারা এটা আরোগ্য হবে। সুতরাং এই সকল কেস অনেক কম আসে এবং সকল ডাক্তারদের মধ্যে একমত হওয়ার মানে একটা যে সিস্টেমেটিক রুগী দেখায় সেটা সবাই আমরা দেখি না, যে কারণে মত পার্থক্য আসে এবং যে কারণে অনেক সময় এই কেস অ্যানালিসিসের ক্ষেত্রে আমাদের মধ্যে মত বিরোধ দেখা দেয়, যেটা নেহায়েতে আমাদের জ্ঞানের দৈন্যতার কারণে। স্যার আপনাকে অশেষ ধন্যবাদ। আজকে যারা এখানে উপস্থিত ছিলেন প্রায় সকলেই নবীন, এবং আমাদের যারা নিয়মিত দেখেন তাদের মধ্য থেকে যারা এখানে মন্তব্য করেছেন তাদের মধ্যেও একটা সিদ্ধান্তহীনতা দেখা গেছে, যে তারা বুঝতে পারছিলেন না যে আপনার এই আলোচনা দ্বারা ক্যালকেরিয়া কার্ভকেই মূলত নির্দেশ করে। সুতরাং ধন্যবাদ। আমরা মনে করি যে যেহেতু আজকে যিনি এই রোগী তার আজকে উপস্থিত থাকার কথা ছিল, যিনি টেকনিক কারণে এখানে উপস্থিত থাকতে পারেন না, উনি পরবর্তীতে যদি এই সফল হয় কি হয় আমরা সেটা ওই রোগীর অ্যাটেন্ডেন্ট কিংবা রোগীকে আমরা হাজির করে যদি এটাকে করতে পারি তাহলে আমাদের এটা সাফল্য। আমরা মনে করব যে হোমিওপ্যাথিক চিকিৎসার এই সাফল্য আমাদের সকল হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে অনুপ্রাণিত করবে। আমাদের ক্যান্সারের নামে যেন কেউ ভয় না পায় এবং সকলের জন্য সিস্টেমেটিক চিকিৎসা চিন্তা করে এবং লক্ষণীতিতে ওষুধটি আসবে ঠিক ওই ওষুধটাই চিন্তা করে কোনো যেন সে ক্যান্সার থেকে ভয় না পায়। লক্ষণই আমাদেরকে গাইডলাইন দিবে কোন ওষুধটি দরকার। আমরা যেন বিভ্রান্ত না হয়। যারা নবীন চিকিৎসক রয়েছেন আজকে, যারা এখানে অনেক বন্ধুই বলেছেন আমি নবীন, তাদেরকে আমরা বলবো যে আপনারা প্রথমেই চিকিৎসার প্রথম জীবনে যেন 30টা ওষুধের মধ্যে সারা পৃথিবীর সকল রোগ সারানোর থিওরি যেন গ্রহণ না করেন, আপনারা যেন মিশ্র ওষুধকে ব্যবহার না করেন এবং সূক্ষ্ম মাত্রা যেন ব্যবহার করেন, সিমি মোনো মিনি, এই সূত্র যেন আমরা সকলেই মেনে চলতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ফেসবুক লাইভ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।